হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ লুপ 96। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে 238 পেজ নাম্বারের অঙ্কের সলিউশনটা আজকে করব। তো চলো, আর একদম দেরি করব না, একদম কাজের মধ্যেই আসি। দেখা যাক, প্রথম যে প্রশ্নটা আমরা দেখছি এমসিকিউ থেকে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে 2%। বলে এন বছর পর জনসংখ্যা কত হবে, জানোই একদম। তাহলে বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে, জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে, তার মানে এটা সমহার বৃদ্ধি থেকে প্রশ্নটা ছিল, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা বের করব যে এন বছর পর জনসংখ্যা, এন বছর পর জনসংখ্যা কী হবে? রুলস আমরা জানি, পি ইন্টু সমহার বৃদ্ধি, কিন্তু তাহলে পি ইন্টু 1 + আর হচ্ছে এক্ষেত্রে প্রশ্নে বলে দেওয়া আছে 2r, তাই তো? r/100 মানে 2r/100, এক্ষেত্রে r/100 হোল টু দি পাওয়ার n। n তো এক্ষেত্রে nই ছিল, একটু কাটাকুটি করে নাও, 2×50 = 100। তাহলে তোমার রেজাল্ট হচ্ছে পি ইন্টু 1 + r/50 হোল টু দি পাওয়ার n। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার, যেটা আমরা অপশান খুঁজে পাবো বলতে দেখো বির সঙ্গে রিলেটেড, দেখে নিও একটুখানি। তাহলে এটা চলে যাচ্ছে তোমার অপশান বি, সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট চলে এসো, আমরা এমসিকিউ নাম্বার 2 দেখি। এমসিকিউ নাম্বার 2 আমরা দেখব। তো এ একটি ধনাত্মক সংখ্যা, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এইটা দেওয়া আছে, এখান থেকে আমরা এ এর মান নির্ণয় করব। বেশ সহজ আর একটা গল্প। তাহলে যেখানে এ হচ্ছে ধনাত্মক সংখ্যা এবং দেওয়া আছে এ অনুপাত 27/64, তারপর সমানুপাত দেওয়া আছে 3/4 অনুপাত দিয়ে, তো এখান থেকে আমরা এ এর মান বের করব। বেশ সোজা, আমরা জানি অনুপাতকে ভগ্নাংশে পরিণত করা যায়, বাই করা যায়, তাহলে 27/64, আর সমানুপাতকে সমান লিখব আমরা, তাই তো? তাহলে 3/4, এদিকে এ করব, হলো। এবার কি, এইটা হচ্ছে এই ভগ্নাংশটার লব অংশ আর এইটা হচ্ছে হর অংশ, এখানে ক্রস করতে পারি, এ এ গুণ হলে আমরা লিখব এর স্কোয়ার, আর এটা এটা কোনাকুনি গুণ হচ্ছে, ক্রস করছি জাস্ট, 3/4 গুণ হচ্ছে তো তোমার হচ্ছে 27/64, হলো। ওকে, তাহলে এখান থেকে 3, 27কে আমরা লিখব 3×3 = 9, 3×27, ভেঙে দিলাম জাস্ট আর কি, উৎপাদকে ভেঙে দিলাম। 4 থাক, 64কে আমরা লিখব এভাবে 4×4 = 16, 4×64 লেখা যায়, পারফেক্ট। চলো, তাহলে এ স্কোয়ারটা ওদিকে রুট করে দিই বাবু, তাহলে 3×3 4টে আছে, তাই তো? আর একই গল্প এক্ষেত্রেও 4টে আছে, লিখে নিই আমরা। তাহলে আমাদের গল্পটা এখন কি দাঁড়াচ্ছে? স্যার দুটো 3-এর দরুন একটা 3 বের করব, একই গল্প পরবর্তী ক্ষেত্রেও, এখানেও ঠিক তাই। তাহলে আমাদের গল্প হচ্ছে 3×3 = 9 আর 4×4 = 16, 9/16 হচ্ছে তোমার এই প্রশ্নের আনসার। কোন অপশান তুমি দেখছো? দেখো, এটা আমি দেখতে পাচ্ছি অপশান কোথায় গো, 9/16, 16/9, কিন্তু এটা নয়, 9/16 অপশান সিতে চলে যাচ্ছে তোমার। তাহলে এই প্রশ্নের আনসার তুমি লিখছো অপশান সি, হলো। নেক্সট চলে এসো, পরেরটা করছো। নাম্বার 3, এবিসিডি একটা ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি,
এডি ও বিসি বাহুর ওপর পি ও কিউ এমনভাবে দুটো বিন্দু যাতে করে পি কিউ সমান্তরাল সিডি হয়। এইটুকু আগে ছবি আঁকো। ছবি না আঁকলে জ্যামিতিক প্রবলেমগুলো তোমার কিন্তু বুঝতেও কষ্ট লাগবে, আর অলরেডি তুমি এতদিনকে হ্যাবিটেড হয়ে গেছো, অনেকগুলো সেট তুমি প্র্যাকটিস করেই নিয়েছো। যাই হোক, তাহলে দেওয়া ছিল এবিসিডি একটা ট্রাপিজিয়াম। আচ্ছা, এটা একটা ট্রাপিজিয়াম, আমরা ছবি এঁকে নিলাম। এমনভাবে করবে যেখানে এবি সমান্তরাল ডিসি যেন হয়। ধরো এইখান থেকেই দিলাম এ বি সি ডি। দেখো এ বি সমান্তরাল ডিসি, এটা সমান্তরাল প্রশ্ন মতে। এবং হচ্ছে এডি ও বিসি বাহুর ওপর দুটো বিন্দু আছে, এডির ওপরে এবং বিসির ওপরে দুটো বিন্দু। নামগুলো প্রশ্নেই দিয়ে দিয়েছে, পি এবং কিউ, দুটো বিন্দু এমনভাবে আছে যাতে পি কিউ সমান্তরাল সিডি। এই পি কিউকে যদি আমরা কানেক্ট করি, এটা হচ্ছে সিডির সঙ্গে সমান্তরাল হচ্ছে। আচ্ছা, প্রশ্নে আমরা জানি যেহেতু এটা ট্রাপিজিয়াম, এটা সমান্তরাল হয়, প্রশ্নেও দেওয়া আছে। আবার প্রশ্ন মতে এটার সঙ্গে এটা সমান্তরাল, তার মানে গল্প দাঁড়াচ্ছে 1 2 3, এই তিনটেই সমান্তরাল হবে। ওকে, নেক্সট। এরপরে কিছু ডেটাপত্র দেওয়া আছে প্রশ্নে, একটু দেখে নিই ভালো করে। তো পিডি সমান সমান 18, পিডি সমান সমান 18, আর তোমার হচ্ছে বিকিউ সমান সমান 35 এবং কিউসি হচ্ছে 15। তাহলে এডি কত? আচ্ছা, ছবিতে না ওই মানগুলোকে আমরা পুট করি, তাহলে আমাদের আরও বুঝতে সোজা লাগবে। তো পিডি সমান সমান, এই যে পিডি দেখছি এটা নাকি 18 দেওয়াই আছে, তুমি দেখলে। আর বিকিউ হচ্ছে 35, বিকিউ দেখে নাও, এইটা হচ্ছে তোমার 35। আর কিউসি হচ্ছে 15, কিউসি এইটা হচ্ছে গিয়ে 15। তোমাকে বের করতে হবে এডি কত। এডি বের করতে গেলে তুমি তো আগে এপিটাকে উদ্ধার করো। আচ্ছা, আমরা অলরেডি জেনেই গেছি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর যদি সমান্তরাল কোনো সরল রেখাংশ বা সরল রেখা থাকে, তাহলে আমরা কি লিখব? এটা অনুপাত এটা সমান এটা অনুপাত এটা লিখব। এমসিকিউ তো, বেশি আর বাড়াচ্ছি না, তাহলে একদম লিখে দিই 18/AP লিখব তো। 18/AP সমান সমান 15/35। তাতে করে আমরা এই এপির মানটাকে উদ্ধার নিশ্চয়ই করতে পারবো। কি গো, বোঝা যাচ্ছে? তাহলে এপির সঙ্গে 15 যদি গুণ করি, গুণ হচ্ছে মাথায় রেখে দাও, তাহলে 18 গুণ 35 বাই হচ্ছে তোমার 15, কাটাকুটি করো 5-এ, 5 3-এ, আর এটা হচ্ছে 5 7-এ, এবার 3 6, তো 6 গুণ 7 হচ্ছে 6 7-এ, বাবু 6 7-এ 42, সরি 6 7-এ 42 হচ্ছে, হলো। তো তুমি এইটাকে সবে উদ্ধার করলে, এইটা আমার চাই কিন্তু এডি, প্রশ্ন মতে এডি চাই। তাহলে এডি পেতে গেলে যেটা হচ্ছে গিয়ে পূর্বের এটা অর্থাৎ 18, আর এখনকার এটা মানে যেটা আমরা পেলাম 42 যোগ 42 সেন্টিমিটার হলো। তাহলে তোমার কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে তোমার 60 সেন্টিমিটার হবে। ওকে, 60 সেন্টিমিটার। এটা একটু দেখে নিও কোন অপশান দেখাচ্ছে তোমাকে। আমরা 3-এর দাগ করছিলাম, তাহলে 3-এর দাগের ক্ষেত্রে 60 সেন্টিমিটার কোথায় দেখছি? এই যে প্রথম অপশানেই দেওয়া আছে, অপশান এতে দিচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে তোমার অপশান এ, হলো। চলে এসো নেক্সট আমরা পরের প্রশ্নটা নিয়ে কথা বলি। পরের প্রশ্ন আমরা 4-এর দাগে যাব আমরা। দেওয়া আছে ত্রিকোণমিতি থেকে, এইটা দেওয়া আছে, তাহলে এটার মান বের করতে বলছে। বেশ সহজ, আর একটা জায়গা ভালো করে লক্ষ্য করো, ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে আমরা 4-এর দাগ দেখব। দেওয়া আছে 2x সমান সমান হচ্ছে গিয়ে sec a, আর তোমাকে দেওয়া আছে 2/x সমান সমান হচ্ছে tan a। বের কি করবে? এইখানেই লিখি যেটা বের করবে, 2 - (1/x², এটার মান তুমি বের করবে। এইটা তোমাকে জিজ্ঞাস্য বলে দিয়েছি। সোজা সোজা বাবু, একদম সোজা, ঘাবড়ানোর কিচ্ছু নেই। খেয়াল করো এখানে ত্রিকোণমিতিক অনুপাতটা কে? না সেক এ, সেক থিটা অ্যাকচুয়াল সেক এ, আর এটা হচ্ছে কি ট্যান এ।
বাবু সেক এবং ট্যানের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে, মনে পড়ছে আমাদের? কি বলছে? সেক স্কোয়ার থিটা, থিটা বলতে এক্ষেত্রে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান মান ছিল। ওকে, চলো মান পুট করো দেখি। সেক এর ভ্যালু দেওয়া আছে এই যে 2x, বাট স্কোয়ার ছিল, তাহলে হোল স্কোয়ার চাপাও। একইভাবে 2/x তার হোল স্কোয়ার চাপাও সমান সমান 1 হবে। ওকে, এটাকে একটু কাজ করে দাও। তাহলে 2 স্কোয়ার কত হচ্ছে? 4x স্কোয়ার মাইনাস, তুমি এটাকে লিখবে কত? এটাকে লিখবে 4/x স্কোয়ার সমান সমান কত লিখবে? 1। বাকিটা এই অংশে করে দিই, একটুখানি রয়ে যাচ্ছে, এখানে কিছুটা করে দিই। বুঝতেই পারছো 4 কিন্তু কমন যেতে চায়, হ্যাঁ? তাহলে রয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান সমান 1। বোঝা যাচ্ছে? ওকে, যদি বুঝে থাকি আমরা, খেয়াল করো তোমাকে প্রশ্নে কিন্তু এখানে 2 রাখতে দেওয়া আছে, বাকি অংশগুলো চলে এসছে, কোনো চিন্তা ভাবনা নেই, বাট 2 রাখতে হবে। চলে এসছে আমাদের 4, তাই তো? তো একটা কাজ করো না, 4 মানেই কি স্যার 2 গুণ 2 হয়, 2 গুণ 2, তাই তো? 4 মানে 2 গুণ 2, একটা 2কে রাখো আর একটা 2কে এদিকে নিয়েই চলে আসো। তাহলে গল্পটা দাঁড়াচ্ছে, একটা 2কে রাখলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার থাক, 1 ছিল থাক, আরও একটা 2 গুণ ছিল, তবেই তো 4 হয়। যেটা গুণ ছিল ওটাকে ভাগ করে দাও। মানে গল্পটা এটাই, যে এইটার মান উদ্ধার করতে হচ্ছিল। মানটা হচ্ছে কত গো? হাফ হচ্ছে, হাফ। হাফ কোন অপশানে আছে দেখো, 4-এর দাগের ক্ষেত্রে হাফ হচ্ছে অপশান বিতে দেখাচ্ছে। সো এটা হচ্ছে অপশান বি, নাকি? ওকে, তো সরি, এটা হচ্ছে অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর। আসা যাক পরের কাজ। পরের কাজ বলতে আমরা 5-এর দাগ দেখব। 5 দেখতে পাচ্ছি যেটা অনেকবার রিপিটেড। তোমাদের এখন এরকমই মনে হবে স্যার পরীক্ষাতে আসুক কাজটা একবার, তারপর আমি দেখে নিচ্ছি, সেরকম মনে হতে পারে। তো ধরতেই পারো থাকবে এটা হয়তো। তো একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি। তাহলে এস আর ডির মধ্যে সম্পর্ক বহুবার হয়ে গেছে, তাই তো? তো প্রায় সেটে রিপিটেড। ঘনক একটা কথা হচ্ছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে এস। তাড়াতাড়ি একটু করে নিই এটা। এস হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা কি জানি স্যার? 6 স্কোয়ার জানি, আগেও রিপিট হয়ে গেছে অনেকবার, তখন বিস্তারিত ডিটেলিং করেছি। এখন একটু তাড়াতাড়ি যাই। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি, আমরা কি জানি? না বাহু √3 এ √3। যোগসূত্রকে স্থাপন করছে দুটো জায়গার, দেখো এ, বাট এখানে এর স্কোয়ার দেখছিলাম, এখানে এ একাকই দেখছিলাম। স্কোয়ার আনার জন্য একটা কাজ আমরা করছিলাম, মনে করো বোথ সাইডকে আমরা বর্গ করে নিয়েছিলাম। তাহলে এখানে ডি স্কোয়ার, এখানে কি এ স্কোয়ার, আর এটার যখন স্কোয়ার চাপে সে √স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে 3, তাহলে 3a স্কোয়ার অ্যাকচুয়াল। আচ্ছা, বোথ সাইডে যেহেতু এ স্কোয়ারটাই দেখছিলাম, আমরা বোথ সাইড থেকে এ স্কোয়ারটাকে বের করব। তাহলে এ স্কোয়ার বের করতে গেলে 3টা গুণ ছিল, এদিকে ভাগ আসবে নাকি গো? তাহলে ডি স্কোয়ার বাই 3, আর এক্ষেত্রে তোমার এ স্কোয়ার সমান সমান এস বাই 6। দুটোই এ স্কোয়ারের ভ্যালু স্পষ্টত দুটোই পরস্পর সমান হবে। 3 2 6 কাটাকুটি করে দাও, তাহলে গল্প যেটা দাঁড়িয়ে গেল ডি স্কোয়ার সমান এস বাই 2। এটা হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার, যেটা তুমি দেখতে পাবে অপশান নাম্বার ডি স্কোয়ার সমান এস বাই 2। এই যে ডিতে তোমরা দেখতে পাবে ডি। হলো, পার্টটা চলে এসো। একটা বিশাল অংশ দেওয়া আছে, বলছে এই রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান। এবার তুমি জানোই সংখ্যাগুরু মান মানে সেটাকে সব থেকে বেশিবার থাকতে হবে, সব থেকে বেশিবার। একটু খুঁজে দেখো, সব থেকে বেশিবার দেখাই যাচ্ছে তো মনে হচ্ছে, আর আমি অনেকবার দেখছি। 1 2 3 4 5, 5বার দেখছি। বাকি তথ্য আমার নজরে আসছে না অতখানি। দেখো 2 কতবার আছে? একবার,
দুবার, তিনবার, বাকিগুলো একটু কাউন্ট করে দেখো। আমি তো 8কেই বেশিবার দেখছি। যে তথ্য বেশিবার থাকে, রিপিট হয়, সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান ওই তথ্যের জন্য, তাই তো? তো আমি তো এখানে 8 দেখছি, তাহলে বাবু 8ই হবে এই তথ্যের সংখ্যাগুরু মান। তুমি একটু কাউন্ট করে দেখে নিও। চলে এসো পরেরটা, 2-এর দাগ। এক বছরে আসল ও সুদাসলের অনুপাত দেওয়া আছে 8:9। তাহলে বের করব আমরা বার্ষিক সরল সুদের হার কত আছে। একদম সহজ আর একটা গল্প। আসল আর সুদাসলের অনুপাত দেওয়া আছে বাবু, তাহলে একটা সাধারণ অনুপাত ধরোই না। সাধারণ অনুপাত যদি তুমি এক্স লেখো, তাহলে তুমি বলবে স্যার আসল হচ্ছে আমাদের 8x, আসল হচ্ছে 8x, আর সুদাসল এটা কত হচ্ছে 9x। ওটাই করি চলো। তাহলে আমরা 2-এর দাগের 1 দেখছিলাম। আমরা ধরে নিচ্ছিলাম এক্ষেত্রে কি, আসল ধরে নিচ্ছি আমরা 8x টাকা, আর সুদাসল এটা আমরা ধরে নিচ্ছিলাম 9x টাকা। কন্ডিশন অ্যাপ্লাই করো, এক্স নট ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে তুমি আসল জানলে, সুদ আর আসল মিলে জানলে, তুমি শুধুমাত্র সুদ নিশ্চয়ই পাবে। পাবে তো, বিয়োগ করতে হবে তো। তাহলে 9x মাইনাস 8x, 9x মাইনাস 8x অর্থাৎ হচ্ছে এক্স টাকা হবে। সময়টা কিন্তু 1 বছর, প্রশ্ন প্রোভাইড করছে, তাই বের করতে হতো সুদের হার। মূল ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, আই সমান সমান পিটিআর বাই 100 হলো, বা পিআরটি বাই 100। আমাদের ডেস্টিনেশন কিন্তু আর সুদের হার। চলো মানগুলো আমরা বসিয়ে নিই। আই সমান সমান আমরা দেখছি এক্স, পি আসল কত গো, এই যে আসল হচ্ছে 8x, সময়ে 1 বছর প্রশ্ন দেওয়া আছে, আর জানা নেই আপাতত, উদ্ধার করতে চাইছি আমরা, বাকি সব কিছু বজায় থাকলো। তাহলে তুমি যদি আরকে পেতে যাও, তাহলে গল্প কি দাঁড়াচ্ছে, এক্স ছিল উল্টো দিকে দি, 100 ভাগ ছিল গুণ হলো, আর হরে চলে এলো 8x হলো। 1 আর দেওয়ার দরকার নেই, বাদ দাও। 4-এ যদি আমরা কেটে নিই, 4-2-এ 8, 4-25-এ 100, তাহলে 25/2 মানে কত হচ্ছে 12.5। তাহলে এই হচ্ছে তোমার সুদের হার, অতএব দিয়ে লিখবে আর সমান এত পার্সেন্ট হবে। চলো নেক্সট, শূন্যস্থান ছিল এটা, পার্টটা চলে এসো। পরেরটা আমরা দেখছি যে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64। তাহলে মধ্য সমানুপাতিটা বের করতে হবে, এই যে, তাহলে মধ্য সমানুপাতিটা আমরা বের করব। 3টে ক্রমিক সমানুপাতি সংখ্যা যাদের গুণফল হচ্ছে 64। 2-এর দাগ। আচ্ছা, একদম সহজভাবেই করি, বেশি বর্ধিত করছি না। 64 সমান আমরা লিখতে পারি 4 গুণ 4 গুণ 4, লিখতে পারি, হবে। আচ্ছা, এইবার মধ্যপদটা বের করতে বলেছিল। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে একটা এরকম রুলস প্রযোজ্য আমরা পড়ছিলাম না, প্রথম গুণ তৃতীয় সমান সমান মধ্যপদের স্কোয়ার। এখানেই ছোট্ট করে বুঝিয়ে নিই, বেশি বাড়াচ্ছি না আমি। প্রথম গুণ তৃতীয়, প্রথম 4 গুণ তৃতীয় আবারও 4, তো 4 গুণ 4 মানে 16 হয়। সেটা সমান হওয়া উচিত মধ্যপদের স্কোয়ারের সঙ্গে। মধ্যপদও কিন্তু 4, তার স্কোয়ার করলেও কিন্তু 16 হয়। সো ইকুয়ালস তো, ব্যাস, তাহলে মধ্য সমানুপাতিটা কত আসবে, 4 আসবে। অঙ্ক আর করছি না, হ্যাঁ, এইভাবেই বুঝিয়ে দিলাম একটু। আনসার হবে তোমার এটা 4। চলে এসো পরেরটা, নাম্বার কি। আচ্ছা, এটা কি করব, করেই দিই একটু। আমি বলছি প্রথম গুণ তৃতীয় মানে কি, 4 গুণ 4, দেখো 16 হচ্ছে তো, মধ্যপদের স্কোয়ার মানে 4-এর স্কোয়ার, সেক্ষেত্রেও তো 16 হচ্ছে, ম্যাচ করে যাচ্ছে তো, এ তো ক্রমিক সমানুপাতিরই ফান্ডা, তাই না? ব্যাস, এই জন্য মধ্য সমানুপাতিটা আমরা 4 করলাম। চলে এসো পরেরটা আমরা দেখি, নাম্বার 3। এবিসি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা যথাক্রমে এত এবং এত। দুটোর পরিসীমা বলেছে। ত্রিভুজ এবিসি এটাকে বলে সিমিলার টু, সদৃশ। ত্রিভুজ এবিসি সিমিলার টু ত্রিভুজ ডিইএফ, দুটো ত্রিভুজ সদৃশ হলো। এবার বলছে বিসি এবং ইএফ অনুরূপ বাহু। তাহলে বিসি যদি 9 হয়, ইএফ কত হবে?
একদম সহজ এবং গুরুত্বপূর্ণ একটা গল্প। দুটো ত্রিভুজ সদৃশ যদি হয়, মাথায় রাখবে ওদের পরিসীমার অনুপাত অবশ্যই সমান হবে অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে। বোঝা গেল? তাহলে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয়, ওদের পরিসীমার অনুপাত অনুরূপ বাহুর অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা, এর পরিসীমা আমি আর লিখছি না, প দিয়ে দিলাম, বাই হচ্ছে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, এটা সমান হবে প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু। এবিসি এর অনুরূপ বাহু এ বি সি এর মধ্যে কিন্তু বিসি আছে, প্রশ্নে বিসির প্রসঙ্গ এলো তাই দিলুম। আর ডিএফ এর মধ্যে কিন্তু ইএফ বাহুটা আছে, দিলাম যেহেতু প্রশ্ন এটা দেওয়া ছিল তাই, এই ডেটাগুলো দেওয়া আছে তাই। চলে এসো, এবিসি এর পরিসীমা প্রশ্ন মতে 30 সেমি, দেখে নিও। আর ডিএফ এর পরিসীমা 18 দিলাম। এবার হচ্ছে বিসি 9 প্রশ্ন মতে দেওয়া আছে, দেখে নিও প্রশ্নটা। তাহলে ইএফ কত? ইএফ তো জানা নেই। এভাবে আগে আমরা অ্যারেঞ্জ করে নিলাম, অ্যারেঞ্জটা আমরা করে নিলাম। দেখে নাও একটু, যা যা ডেটাগুলো দেওয়া ছিল আমরা জাস্ট সেগুলোকেই বসিয়ে নিয়েছি, হলো? তো চলে এসো, একদম সোজা বাকিটা ক্রস করে দাও। তাহলে ইএফ এর সঙ্গে 30 গুণ হচ্ছে, এটা একটু মাথায় রাখো, স্টেপ জাম্প করব আমরা। তাহলে ইএফ এর সঙ্গে এটা গুণ হচ্ছিল, মাথায় রাখবো। তাহলে এদিকে হচ্ছে তোমার 18 গুণ 9, ইএফ এর সঙ্গে যে 30টা গুণ ছিল এই 30টা এদিকে ভাগ হয়ে যাবে, তাই তো? ওকে, তাহলে 3-এ কেটে দাও, 3 10-এ 30, 3 3-এ 9, আর কাটার প্রয়োজন হবে না, যদিও কাটবে, দরকার নেই। 18 3-এ কত হচ্ছে? 54 বাই 10 মানে কত আসবে গো? 5.4। অতএব দিয়ে আনসার লিখবে যে ইএফ সমান সমান হচ্ছে 5.4 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, চলো, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আমরা চলে আসবো নেক্সট, আমরা পরের দাগটা দেখব। পরের দাগ বলতে আমরা নাম্বার 4 দেখব, 4-এর দাগ। 4-এর দাগ আমরা দেখব। 4 আমরা কি দেখছি দেখো, ত্রিকোণমিতি থেকে খুব সুন্দর একটা প্রবলেম দেখছি, বলছে এটার মান বের করো। একদম সোজা, একদম সোজা, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এগুলোতে, শুধু মন দিয়ে প্রিপারেশান নিতে থাকো। অল্প কয়েকটা দিন মাত্র বাকি। দেওয়া আছে এটা, যোগ দেওয়া আছে 1/1 প্লাস কট স্কোয়ার থিটা, যোগ দেওয়া আছে 3 অফ সাইন স্কোয়ার থিটা। আমার কাজ হলো এটার মান নির্ণয় করে ফেলা। কি করব দেখো, একটু মন দিয়ে বোঝো, আমি একটু বোঝানোর জন্যই এখানে একটু চেঞ্জ নয়, একটু অ্যাড করছি। গুণ 1 লিখলে কি ভুল করছি? 4 গুণ 1 নিশ্চয়ই নয়, 4 গুণ 1 মানেই স্যার 4 হয়। এটা জাস্ট বোঝানোর জন্য ছিল, পরীক্ষার খাতায় এটা অ্যাপ্লাই করার দরকার নেই, এটা তো তুমি শিখেই যাবে। তুমি এই 4টাকে বাদ দিয়ে দাও দেখি এখান থেকে, মনে মনে বাদ দাও। তাহলে 1/sec, ক্লিয়ার? 1/sec, 1/sec কী হয় মনে করো? এটা হয় কস, হলো? এবার যেমনি স্কোয়ার ছিল স্কোয়ারটা অ্যাটাচ করো, সামনে 4 ছিল তাকেও দিয়ে দাও। বোঝা গেল? ওকে, এরপরে আর দেওয়ার ওটা লাগবে না, তুমি তো মনে মনেই জানো যে 4 আছে মানে 4 গুণ 1ও আছে। যোগ 1/, আচ্ছা এটা একটা অভেদের অংশ না, 1 প্লাস কট স্কোয়ার থিটা, কী হয় এটা? এটা হয়ে যাবে তোমার কোসেক স্কোয়ার থিটা, হলো? চলে এসো, এটা অপরিবর্তনীয় আপাতত, আমি এটাকে কিছুই করছি না। আচ্ছা এটাও তাই, কিছুই করার দরকার নেই এখন। ও সেট, কালিটা শেষ হলো এখনই। আচ্ছা কি করা যাবে, রেড পেন দিয়েই করে দিই একটুখানি নাকি, আর কাছে পেন নেই তো। যোগ দিলাম 1/কোসেক, 1/কোসেক কী হবে মনে করো? 1/কোসেক, 1/কোসেক হচ্ছে সাইন স্কোয়ার থিটা যেমনি ছিল থাক, যোগ এটা যেমনি আছে 3 অফ সাইন স্কোয়ার থিটা যেমনি আছে এভাবে করেই থাক, হলো? না প্রবলেম লাগছে বলো? নেক্সট, এখান থেকে এবার আমরা কি করব দেখো, সদৃশ খোঁজার চেষ্টা করো, সদৃশ খোঁজার
আমরা চেষ্টা করি এখান থেকে কি পাবো। আচ্ছা, কালিটা চেঞ্জ করেই নিই একটু, 1 মিনিট। তো চলো, যেটা বলছিলাম, তাহলে আমরা এখান থেকে সদৃশ খোঁজার চেষ্টা করি। খেয়াল করো, এখানে এই সাইন, এখানে এই সাইন, হলো। তো এটাকে আপাতত রেখেই দিই। সাইন স্কোয়ার থিটা যোগ 3 সাইন স্কোয়ার থিটা কী হয়ে যাবে গো? 4 সাইন স্কোয়ার থিটা হবে না? ওকে, তাহলে এখান থেকে 4কে আমরা কমন নিই, বেঁচে গেল তোমার কস স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা হবে। আচ্ছা, তুমি তো জানোই সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা বলো 1 হয়। তাহলে 4 গুণ 1 মানে রেজাল্ট হচ্ছে এই প্রশ্নে 4। খুব সুন্দর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ যথেষ্টই। দেখবে ভালো করে, হ্যাঁ। চলে এসো, নেক্সট আমরা 5-এর দাগ নিয়ে কথা বলি। আমরা 5-এর দাগ দেখব। কি দেখাচ্ছে গো 5-এর দাগ? দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, উচ্চতা নাকি 4 সেমি। চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? বেশ সহজ, যদি না জেনে থাকি একটু জেনে নাও। কোনো একটা চোঙ, এটা এটা একটা চোঙ, মনে করো এটা একটা চোঙ, হলো। ওকে, একটা গ্লাস গো, গ্লাস, এরকম একটা চোঙাকৃতি একটা গ্লাস নিলাম, পাত্র নিলাম, হরলিক্সের কৌটা, জলের মগ ইত্যাদি ইত্যাদি। তো এটা একটা চোঙ। তো এবার প্রশ্ন যেটা দেওয়া আছে, একটা চোঙের ব্যাস হচ্ছে 3, এইটা ব্যাস, তাহলে ভূমির ব্যাস এইটা, এইটা এইটা হচ্ছে কত? 3 সেমি দেওয়া আছে। আর উচ্চতা বলেছে 4, উচ্চতা এইটা, এটা হচ্ছে হাইটটা, এইটা হচ্ছে 4 সেমি। প্রশ্ন মতে যে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য। তুমি ভাবতে থাকো সর্বাপেক্ষা লম্বা দণ্ড এখানে কিভাবে রাখা সম্ভব। ভাবো ভাবো, কিভাবে? জাস্ট এইভাবে, এইভাবে রাখতে হবে, তাই তো? এইভাবে, এইটা হচ্ছে দণ্ড, এই রেড পার্টটা, এটা হচ্ছে দণ্ড। আচ্ছা, তুমি জানোই এইটা উচ্চতা, এইটা হচ্ছে ব্যাস, এরা তো লম্বভাবে থাকবে, এরা লম্বভাবে থাকবে। তাহলে বেসিক্যালি এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না? বুঝতে পারছো কি? এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না? তাহলে ওই সমকোণী ত্রিভুজের আমার কাকে চাই? সমকোণের ঠিক বিপরীত বাহু এসি, মানে স্যার অতিভুজ হয়ে যাচ্ছে। আর অতিভুজের ক্ষেত্রে আমরা কাজটা কি করব? অতিভুজ উদ্ধার করতে গেলে স্যার পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব, ব্যাস হয়েই তো গেল, আবার কি। তাহলে আমরা এক্ষেত্রে লিখব এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলাম এই প্রশ্নে। তাহলে এসি পেতে গেলে স্কোয়ারটাকে রুট করে দাও। এবার এবি, এবি কত গো? 4, তার স্কোয়ার ছিল যোগ 3 স্কোয়ার, তাহলে হচ্ছে তোমার 16 যোগ 9 অর্থাৎ √25, যার ভ্যালু কত? 5। তাহলে ওই দণ্ডের দৈর্ঘ্য তোমার হয়ে যাচ্ছে 5 সেন্টিমিটার, এই প্রশ্নের আনসার। ক্লিয়ার? তাহলে লিখবে কিন্তু অতএব দিয়ে যে দণ্ডের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। চলে এসো নাম্বার 6, 6-এর দাগ আমরা কি দেখছি? আমরা 6-এর দাগ দেখব, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য কী হবে গো? সমান। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় তোমরা তো করেই গেছো, বলার কিছু নেই, সমান হয় নাকি? চলে এসো নেক্সট, 3-এর দাগ আমরা যাব, সত্য মিথ্যাগুলো দেখব। বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে এক্স টাকার এন বছরের সুদ নাকি এই টাকাটা, সেটা যাচাই করতে হবে। আচ্ছা, প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে, ভালো করে বুঝবে আমি যা বলছি। এক্স টাকার এন বছরের সুদ, সুদ নির্ণয়ের ক্ষেত্রে একটা মাইনাস পি আসবে না শেষে? আমি অঙ্ক না করলেও এই প্রশ্নের আনসার দিতে পারি, ভালো করে বোঝো। তো যদি আমরা অঙ্ক না করি তাতেও আমরা আনসার দিতে পারবো। যেহেতু চক্রবৃদ্ধির সুদের গল্প চলে এসছে, তাহলে একটা শেষে স্যার মাইনাস পি থাকবে, মাইনাস আসল থাকবে। সেটা তো দেখছি না এই প্রশ্নে কোথাও, মাইনাসের কোনো চিহ্ন মাত্র নেই। সেই জায়গা থেকেই বলে দাও মিথ্যা, অযথা বাড়িয়ে লাভ নেই। এবার তুমি চাইলে করতে পারো, অবশ্যই তুমি করতে পারো,
দেখো করে যে এটা আসবে না, মিথ্যা হচ্ছে। ওকে, আর যদি তাতে অসুবিধা থেকে থাকে তুমি আমাকে কমেন্ট করবে, আমি তোমাকে এই নিয়ে আরেকবার বলে দিচ্ছি। চলে এসো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। একদম ঠিকই তো নাকি? একটা লম্ববৃত্তাকার শঙ্কু, কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কু, একটা শঙ্কু আঁকো আগে তুমি, তাহলে তুমি বুঝবে। এটা দাগ নাম্বার চেঞ্জ হচ্ছে, 3-এর দাগের 2। একটা লম্ববৃত্তাকার শঙ্কু এটা। তো এই যে শঙ্কু, তার উচ্চতা, ভূমির ব্যাসার্ধ এইটা, আর তির্যক উচ্চতা, এটা কি? এই কোণটা তো সমকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে নির্দেশ করছে না? তাহলে তো একদম ঠিক বলছে নাকি? তাহলে ওটা সত্য ছিল। চলে এসো, আমরা 3-এর 3 দেখব, সত্য মিথ্যার পরবর্তী প্রশ্ন দেখব। দেওয়া আছে এক্স ভ্যারাইজেস জেড, আবার ওয়াই ভ্যারাইজেস জেড হলে এক্স ওয়াই ভ্যারাইজেস জেড হবে, এটা আমাকে জানতে চেয়েছে। ইজ ইট ট্রু অর ফলস, সেটা আমরা দেখব। চলো যাওয়া যাক। তাহলে প্রশ্ন মতে এক্স ভ্যারাইজেস জেড অ্যান্ড ওয়াই ভ্যারাইজেস জেড, এখান থেকে আমাকে দেখাতে বলেছে যে এক্স ওয়াই ভ্যারাইজেস জেড হবে। এটা হয় কি না আমরা দেখব এই দুটোর থ্রু দিয়ে। সোজা গল্প। তাহলে আমরা প্রথমত করব কি, দুটো ভেদ সম্পর্ক থেকে দুটো ভেদ ধ্রুবক নিয়ে এসো। প্রথমটায় ধরো k1 z, আবার এক্ষেত্রে ধরো y সমান সমান k2 z লিখতে পারি আমরা। পারফেক্ট। চলো এইবার আমরা কি করব বলো। এইখান থেকে দেখো আমরা যেটা করতে পারি, এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু তো জেনে গেলাম। বিভিন্ন রাস্তা হয়, তার মধ্যে এখন তোমাকে একদম সহজ করেই দেখাই। এইটা বাই এইটা সমান ধ্রুবক আনলেই তো গল্প শেষ। ভেদ সম্পর্ক প্রমাণ করার তো এটাই রাস্তা একটা। তাহলে এক্স ওয়াই বাই জেড এটা সমান যদি কোনোভাবে ধ্রুবক আনতে পারি তাতেই হলো। দেখা যাক সত্য হয় কি না। প্রশ্ন মতে আমরা যেটা বের করলাম k1 জেড ইন্টু ওয়াই হচ্ছে k2 জেড, বাই হচ্ছিল কি, বাই হচ্ছে জেড, হলো? আচ্ছা, তাতে করে হবে কি না, জেড জেড কাটাকুটি হয়ে গেল, জেড জেড এখানে কাটাকুটি হয়ে গেল। আচ্ছা, বেঁচে যাচ্ছে কে? বেঁচে যাচ্ছে যেটা এখান থেকে 1 মিনিট, তো যেটা দেখছিলাম আমরা, জেড জেড কাটাকুটি হয়ে গেল, তাহলে তোমার বেঁচে রয়ে যায় কে না k1 k2 বাই হচ্ছে জেড। আচ্ছা, এটাকে একটু ফ্রেশ করা যাক তো। এলো এক্স ওয়াই, আচ্ছা বাই কেন জেড লিখছি এ বাবা, ভুল লিখলাম তো, বাই জেড নয় একদম, k1 k2 ইন্টু জেড, একদম মিস্টেক করেছি গো। তাহলে এক্স ওয়াই বাই জেড সমান সমান এসছে k1 k2 জেড। আচ্ছা, এখান থেকে আমরা এক্স ওয়াই, এই জেডটা ভাগ ছিল এটা গুণ হবে, মানে জেডের স্কোয়ার আসবে, আর k1 k2কে তো আমরা ধ্রুবক বলেছিলাম, তাই না? তাহলে এখানে ভ্যারাইজেস চলে আসবে। তাহলে গল্পটা দাঁড়াচ্ছে এক্স ওয়াই ভ্যারাইজেস জেড এর স্কোয়ার, অ্যাকচুয়াল জেড এর স্কোয়ার। বাট এই প্রশ্নে যেটা দিয়ে রেখেছে এক্স ওয়াই ভ্যারাইজেস জেড, আমরা কিন্তু এটাকে মিথ্যা বলবো, জেড এর স্কোয়ার আসা উচিত ছিল। এই জন্য এটাকে আমরা কিন্তু অবশ্যই মিথ্যা বলবো, হবে? চলো নেক্সট চলে আসবো আমরা পরের প্রশ্ন, আমরা 4-এর দাগ দেখব। 4-এর দাগ কি দেখছি দেখো, দেখছি আমরা 4 এইটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করে। তো ওই জ্যাটার দৈর্ঘ্য নাকি 5 সেন্টিমিটার। খেয়াল রাখতে হবে আমরা সত্য মিথ্যা করছি, 5 সেন্টিমিটার কিনা আমরা যাচাই করবো জাস্ট, ইজ ইট ট্রু অর ফলস। তো প্রশ্ন মতে কোনো একটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত আঁকবো, আমরা একটা বৃত্ত তৈরি করব। এইটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এবার বলছে কোনো একটি জ্যা কেন্দ্রের সমকোণ তৈরি করে, জ্যা তৈরি করো, ব্যাস নয় রূপ একটা জ্যা তৈরি করবে, এ বি নাম দিলাম, হ্যাঁ।
আচ্ছা, কেন্দ্রে সমকোণ তৈরি করে, কথাটার অর্থ কি? এই জ্যাটার দ্বারাই কেন্দ্রে কোণ তৈরি হবে। তাহলে এ এবং বি প্রান্তবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত আমরা টেনে দিই, ব্যাসার্ধগুলো কানেক্ট করি। প্রশ্ন মতে এটা নাকি 90 ডিগ্রি বলছে, তো তাই যে কেন্দ্রের সমকোণ তৈরি করবে। তো জ্যাটার দৈর্ঘ্য নাকি 5, এটা যাচাই করব যে জ্যাটা, এই যে জ্যাটা এ বি জ্যাটা, এর দৈর্ঘ্য কত আসে সেটা দেখব। ডেটা কি গো, ব্যাসার্ধ নাকি 10, এটা যদি ও কেন্দ্র হয় ব্যাসার্ধ 10, ও এ এটাও ব্যাসার্ধ, ও বি এটাও ব্যাসার্ধ 10। খেয়াল করো, এ তো তাহলে লজিক্যালি একটা সমকোণী ত্রিভুজ চলে আসতে চাইছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই এই এবিটাকে উদ্ধার করতে পারবো। এবি স্কোয়ার, পিথাগোরাস থিওরেম, সেই একই গল্প। তাহলে এবি স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার যোগ আবার একবার 10 স্কোয়ার, তাহলে 100 যোগ 100 হবে, তাহলে হচ্ছে গিয়ে 200। 200কে আমরা লিখব 2 গুণ 100 লিখব। আচ্ছা, তাহলে এবি সমান সমান লিখব কি, স্কোয়ারটাকে রুট করছি, তাহলে 2 গুণ 100, 100 দরুন 10 বাইরে বেরোবে, √2 থেকে যাবে। তাহলে হওয়া উচিত এই ক্যালকুলেশানের পরিপ্রেক্ষিতে যে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে অ্যাকচুয়াল, বা এবি জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে অ্যাকচুয়াল 10√2 সেন্টিমিটার। বাট আমরা প্রশ্ন ভেরিফাই করলে দেখব জ্যাটা দেখাচ্ছে 5, তাহলে তো মিথ্যা, তাই না? তো এটা ভুল ছিল, মিথ্যা বলে লিখে নিও। পরটা চলে এসো। তো এটা দেওয়া আছে কন্ডিশান একটা, তাহলে বলছে এর সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান রিলেটেড একটা প্রশ্ন তুমি পাবে এবছর মাধ্যমিকে, সেটা 2 নম্বরের জন্যও পেতে পারো এসে কিউ আকারে। বের করব আমরা সেক স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা, এর সর্বনিম্ন মান কি আছে। একদম সোজা একটা গল্প, ভালো করে বোঝো। কি করব বাবু, সর্বনিম্ন মান পাওয়ার সময় একটা ট্রিক্স বলে দিচ্ছি। আগে দেখো এই দুটো অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত কি পরস্পরের অনন্যক? যদি না হয় আগে অনন্যকে পরিণত করে নেওয়ার চেষ্টা করো। আমরা এখানে দেখতে পাচ্ছি কস এবং তার অনন্যক সেক, প্রথমেই দেখে নিলাম। এবং দ্বিতীয়ত যেটা দেখব, এটাকে আমরা মনে মনে এ ভাববো, এটাকে বি ভাববো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেকেন্ড অভেদ্রা মনে আছে তো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। মাইনাস বি এটাই কেন না, আমরা সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান বের করার সময়, এটা তো পূর্ণবর্গ হয়ে গেছে, এর মান 0 আসবে। পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান সবসময় 0। এবার বাকি এটার যা রেজাল্ট সেটাই হবে আনসার। যাই হোক, দেখা যাক। তাহলে লজিক্যালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস দিয়ে 2ab। তাহলে 2 দিলাম, এ বলতে সেক থিটা আর বি বলতে তোমার হয়ে যাচ্ছে কস থিটা। হলো, সরি ভুল লিখে দিলাম তো, এ বাবা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। হলো, কারেকশান করে নিলাম একটু। আচ্ছা, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নেই, আমি বলেই গেছি একটু আগে। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস, বাবু সেক ইন্টু কস যেহেতু পরস্পরের অনন্যক, তাহলে রেজাল্ট কত? 1 হবে। কেউ বলবে স্যার বুঝতে পারছি না, দেখিয়ে দিচ্ছি। সেক থিটা ইন্টু কস থিটা, সেক থিটাকে আমরা লিখব 1/cos থিটা, থিটা নয় এক্ষেত্রে আলফা ছিল, তো আলফাই দিলাম। আর কস আলফা ক্যান্সেল হলো, তাহলে থাকলো কত? 1, তাই না? তাহলে সেক আলফা ইন্টু কস আলফা 1 হয়, তাহলে 2 গুণ 1, মানে রেজাল্ট হচ্ছে এটা অ্যাকচুয়াল 2 হবে। ওকে, তাহলে ওভারঅল যেটা দাঁড়াচ্ছে এটা তো পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান, তাহলে এটা 0 যোগ 2, মানে কত হচ্ছে? 2 হবে আমাদের আনসার। এবং প্রশ্ন মতে কিন্তু আমরা সর্বনিম্ন মান দেখছি 2। হলো, তাহলে এটা কিন্তু ঠিক আছে, ধরবো আমরা এটা সত্য। হলো, চলো নেক্সট চলে এসো। সত্য ওটা কিন্তু, হ্যাঁ। নেক্সট চলে আসবো আমরা 6-এর দাগ দেখব। 6-এর দাগ আমরা কি দেখছি দেখা যাক। রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন, স্কোর দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। তো
বিভাজনটির সংখ্যাগুরু মান নাকি 3 সেটা আমরা দেখব। বাবু আবারও বলছি, সংখ্যাগুরু মান মানে সেটা সর্বাধিকবার রিপিটেড হতে হবে, পরিসংখ্যা সব থেকে বেশি হতে হবে। আমরা এক্ষেত্রে সর্বাধিক পরিসংখ্যা দেখছি কিন্তু 7, তাহলে 7-এর জন্য স্কোর আমরা দেখছি কিন্তু 4, তাহলে এই প্রশ্নের আনসার হয়ে যাবে 4। 4 হচ্ছে এই প্রশ্নের আনসার। বাট প্রশ্নে দেখাচ্ছে সংখ্যাগুরু মান নাকি 3, তাহলে কি করে হয় বলো? ভুল বলেছে না? তাহলে এটা মিথ্যা। এসো নাম্বার 4-এর দাগ থেকে আমরা দেখব কি দেখছি আমরা, দেখা যাক। এসে কিউগুলো দেখব। কোনো এক ব্যবসায় এ বি সি এর মূলধনের পরিমাণের অনুপাতগুলো দিয়ে দেওয়া আছে। বছর শেষে এটা জেড টাকা ক্ষতি হয়, তাহলে সি এর ক্ষতি আমরা বের করব। সোজা তো, অংশীদারি কারবার থেকে আমরা করেছি, তো সেক্ষেত্রে আমরা কোনো না কোনো স্বাভাবিক সংখ্যার সাহায্যে করেছি, এখানে কোনো না কোনো ভেরিয়েন্ট দিয়ে দিয়েছি। কোনো ব্যাপার নয় এগুলো, তুমি জাস্ট প্রসিডিওরটা জানবে ভালো করে। তো এবিসি এর 3 জনের মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে। আমি একটু সময় বাঁচানোর জন্য আমি খুব বেশি লেখালেখি করছি না, মুখে বলে যাচ্ছি জাস্ট। এবিসি এর মূলধনের পরিমাণের অনুপাত বলে কথাটা লিখবো আমরা অবশ্যই। এবিসি এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে 1/x, 1/x, অনুপাত দেওয়া আছে 1/y, অনুপাত দেওয়া আছে 1/z। এটা কি না, এ বি সি এর মূলধনের পরিমাণের অনুপাত। বাট খেয়াল করে দেখেছো কি যে এটা অ্যাকচুয়াল ভগ্নাংশের অনুপাত? আমরা এটা তো জানি ভগ্নাংশের অনুপাত কখনো রাখবো না আমরা। তাহলে করব কি, হরগুলোর লসাগু কত আসবে গো? XYZ। আর ওই লসাগু দ্বারা প্রত্যেক কটা অনুপাতকে গুণ হবে, তাহলে XYZ/X, XYZ বাই হচ্ছে Y, একইভাবে XYZ বাই হচ্ছে তোমার Z। XX কেটে যাচ্ছে, তাহলে YZ, এখানে Y কাটলে XZ, আর এখানে ZZ বাদ গেলে XY। হয়ে গেল XYZ এর 3 জনের মূলধনের পরিমাণের অনুপাত। হলো? ওকে। তো এবার যেটা আমরা দেখব, বছর শেষে জেড টাকা ক্ষতি, তার মধ্যে আমরা বের করব সি এর ক্ষতি কত। বছর শেষে দেখা গেল জেড টাকা ক্ষতি, তুমি ওটাও লিখবে। বছর শেষে মোট ক্ষতি হচ্ছে জেড টাকা, আমরা বের করতে যাচ্ছি সি এর ক্ষতি। তাহলে সি এর ক্ষতির পরিমাণ, সি এর ক্ষতির পরিমাণ কি আসবে বলো? তাহলে সি এর ক্ষতি বের করতে গেলে বের করতে হবে মোট ক্ষতি, জানতে হবে জেড, জেনে গেছি, ইন্টু সি এর টাকার আনুপাতিক ভাগাহার। ভাগাহার মানে সি এর জন্য আগে পদ বসাও, XY, বাই দিয়ে সমষ্টি বসাও। তাহলে সমষ্টি বসালে কি হচ্ছে, সবগুলোর যোগ হচ্ছে, YZ যোগ XZ যোগ XY। আলটিমেট গল্পটা হচ্ছে গুণ করে দাও জাস্ট, XYZ বাই হর বজায় থাকলো, কিছু হচ্ছে না এক্ষেত্রে। XZ যোগ XY এত কি টাকা বলে লিখবে, এত টাকা হবে। ওকে, তো চলো আমরা চলে আসি পরের দাগগুলোতে। পরের দাগ বলতে আমরা এসে কিউর 2-এর দাগটা দেখব, 4-এর 2 দেখব। 4-এর দাগের আমরা 2 দেখব কি দেওয়া আছে দেখা যাক। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3 হলে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তো অমলবাবুর মূলধন কত? সহজ গল্প, দেখো ভালো করে বুঝবে। বার্ষিক সুদের হার ছিল 4, হলো এত, কমলো, কতটা কমলো, কি করব না স্যার বিয়োগ করো। তাহলে ওই ওটা অ্যাকচুয়াল কার ভ্যালু? সুদের হার, আর এর ভ্যালু, তাই না? তাহলে একদম করো, নতুবা কাজটা বড় হয়ে যাবে, দুবার করতে হবে। আমি খুব অল্প করেই দেখিয়ে দিচ্ছি। আর সমান সমান তাহলে কি লিখব? সরল সুদের হার সমান সমান কি লিখব? ছিল স্যার, তুমি বলবে ছিল স্যার 4, হয়ে গেল 3.3 তাহলে কমছে, বিয়োগ করে নিই একদম। তাহলে বর্তমান আর এর কী অবস্থা সেটা আমরা পাবো। এটাকে আমরা ক্যালকুলেট করি। 4 মাইনাস, হিসেব করো, 4 3 12,
3 15/4 হবে। তাহলে 4 যদি তোমার লসাগু হয়ে যায় তো 4 4 16 মাইনাস 15, তাহলে গল্প দাঁড়াচ্ছে 1/4%। হলো। এবার বলছি অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। আচ্ছা তুমি আমাকে বলো তো, এটা সুদ নির্ণয়ের ক্ষেত্রে আয় বলতে কাকে বোঝায়? মানে আমি কোনটা দিয়ে আয় করি? আয় বলতে তো সুদ। কিছু টাকা জমা দিলাম, তার পরিপ্রেক্ষিতে কিছুটা অতিরিক্ত পেলাম, ওই অতিরিক্তটাই তো আমার আয় হয়ে যাচ্ছে। তার মানে ওটা সুদ নিজেই না। অর্থাৎ আয় বলতে আমরা কিন্তু সুদকে বুঝবো। আয় লিখবে এক্ষেত্রে সুদ ব্র্যাকেটের মধ্যে আয় সমান সমান হচ্ছে তোমার 60 টাকা। 60 টাকা হলো। তো অমলবাবুর মূলধন বের করব এবং সময়টা কিন্তু বার্ষিক, সেটা মাথায় রেখো, 1 বছর। মূলধন বের করব, ধরে নাও যে মূলধন পি টাকা, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা মূল ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, আই সমান সমান পিআরটি বা পিটিআর বাই 100। ডেটাগুলো পুট করো। আই যেটা আমরা 60 পেলাম, এই যে 60, পি আমরা ধরলাম ওটা, টি বার্ষিক 1 বছর, আর 100টা বসিয়ে দিলাম। এবার আরটা হচ্ছে 1/4, তো ওপরে 1 দাও, নিচে 4 দিয়ে দাও। বোঝা গেল? ওকে। তাহলে আমরা পিকে যদি উদ্ধার করি, 60 গুণ ভাগ ছিল সবগুলোই গুণ হবে, হবে তো? চলো, তাহলে 6 4 24 আর 3টে শূন্য বসিয়ে দাও, গল্প শেষ। তাহলে আসল হয়ে যাচ্ছে তোমার এক্ষেত্রে 24,000 টাকা। লিখতে হবে কিন্তু, অতএব দিয়ে লিখবে অবশ্যই, নতুবা নাম্বার কাটা যাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা। হলো? যিনিই খাতা কাটুক না কেন উনি কিন্তু নাম্বার কাটবেন যদি না তুমি এগুলো পরিষ্কার করে লিখে দাও। অতএব দিয়ে লিখতে হবে। চলে আসো। তাহলে নেক্সট আমরা করব এটা, একটা দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এই দ্বিঘাত সমীকরণটার একটি বীজ নাকি 2, তাহলে অপর বীজটা কত? বাবু বীজ মানে সোজা সাপটা কথা মাথায় রেখে দাও, এক্সের ভ্যালু। এক্সের পরিবর্তে মান পুট করো, ফ্যাটাফ্যাট করে আনসার তোমার চলেই আসবে, কোনো ব্যাপার নয় এগুলো। চলো, তাহলে কি আছে দেখি। এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি অফ এক্স প্লাস 6 সমান সমান 0। প্রশ্ন মতে যেটা দেওয়া আছে যে একটি বীজ নাকি 2, তার মানে আমরা কি বলবো? এক্স সমান সমান 2 হলে, এক্স সমান সমান 2 হলে কি হচ্ছে, যেখানে যেখানে এক্স দেখবো পরিবর্তে সব 2 বসাবো। তাহলে হচ্ছে গিয়ে 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি আর আবারও এক্স, তার মানে 2 হবে, প্লাস 6 সমান সমান 0। চলো, 2 স্কোয়ার 4 হয়, আর এটাকে গুণ করে দাও একটুখানি। এটাকে যদি গুণ করো, না গুণও করতে পারো, তবে করেই নাও। গুণ করলে কি হচ্ছে, মাইনাস 2 2 4 মাইনাস প্লাসে মাইনাস 2b প্লাস 6 সমান সমান কি 0। তাতে করে আরও সহজ হলো, প্লাস মাইনাস 4 আমি বাদ দিলুম, আর মাইনাস 2b সমান সমান তাতে মাইনাস 6, প্লাস 6টা ওদিকে মাইনাস 6 হয়, মাইনাস বাদ দাও। তাহলে b সমান সমান 6/2 মানে কত হচ্ছে গো? 3 হয়ে যাচ্ছে এই প্রশ্নের সমাধান। তাহলে একটা বীজ যদি প্রশ্নে দেওয়া ছিল 2 হলে অপর বীজটা তোমার কত আসবে? 3 আসবে। হলো? চলে এসো 4-এর দাগ আমরা দেখি। 4 আমরা কি দেখছি গো? 4-এর দাগ দেওয়া আছে কি? দেওয়া আছে তোমাকে এইটা দেওয়া আছে, বের করতে হবে এটার মান কত। একদম সোজা, আমি এগুলোতেই করে দিই নাকি? পেজ ওয়েস্টেজ করে কি হবে আর, এখানেই করে নিই একটুখানি। চলো, মোদ্দা কথা তো বোঝাটা নিয়েই কথা। তাহলে আমরা করছি এবার 4-এর দাগ। দেখা যাক কি দেওয়া আছে তোমাকে। 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান সমান নাকি হাফ। এইটা হলে আর একটা দেওয়া আছে, সেগুলোতে সব স্কোয়ার চেপে গেছে, এই যা তফাৎ।
তো ওটার মান আমরা বের করব। একদম সহজভাবেই করো, খুব বেশি জটিল করার কোনো প্রয়োজন নেই। কি করবে না, ক্রস করে দাও, কোনাকুনি গুণ করো। তাহলে 2 দিয়ে যখন গুণ করছো, 2 3 6x মাইনাস 10y, 1 দিয়ে গুণ হলে স্যার কিছুই পরিবর্তন হবে না, থাকবে। একটা কাজ করো, এক্সগুলোকে এক জায়গায় আনো। তাহলে 6x মাইনাস 3x থাকলো 5y, আর ওদিকে নিয়ে যাচ্ছি প্লাস 10y, মাইনাস ছিল যে, তাহলে প্লাস হবে। তাহলে এটা হিসেব করো, 3x সমান সমান হচ্ছে 15y। কেটে নাও একটু, 3 একে 3, 3 5 15 হবে। তাহলে x সমান সমান 5y। তাহলে আমরা এখান থেকে আপাতত লিখব এক্স বাই ওয়াই, গুণ ছিল ভাগ করলাম, তাহলে 5/1 লিখলে তো ভুল হচ্ছে না, হলো? আচ্ছা, এও তো একটা অনুপাত নাকি গো? যদি আমরা এবার সাধারণ অনুপাতটা কিছু একটা ধরি, কে ধরে নিই, আমরা ধরে নিই যে এক্স সমান সমান 5k আর ওয়াই সমান সমান তাহলে কি 1k। 1k তো আর লিখবো না, কে লিখবো। যেখানে কে লিখবে, এখানে কে নট ইকুয়ালস টু 0, এটা লিখবে একটুখানি। এই এক্স এবং ওয়াই এর ভ্যালুটাকে আমরা না, যেটা বের করতে দেওয়া আছে ওই জায়গাতে আমরা কাজে লাগাবো, দিয়ে মান পুট করে দাও, আনসার পেয়ে যাবে। ওকে, তোমাকে রিচ করতে হবে এই জায়গা পর্যন্ত। চলো মান আমরা বসিয়ে দিই, অতএব দিই। তাহলে দেওয়া ছিল 3x² মাইনাস 5y² বাই দিলুম 3x² যোগ 5y²। চলো চলো চলো, মান পুট করে দাও, আনসার পেয়ে যাবে, আর কিছুই নেই। যেখানে যেখানে মানগুলোর প্রয়োজনীয়তা আছে জাস্ট বসাও। তাহলে 3 ইন্টু x², এক্স দেখো 5k, হোল স্কোয়ার দিয়ে দাও, মাইনাস 5 ইন্টু y², ওয়াই হচ্ছে কে, দিলাম। একইভাবে একই ডেটা, শুধুমাত্র প্লাস হয়ে যাচ্ছে, দেখে দেখেই জাস্ট বসিয়ে দাও না, শুধু ওখানে মাইনাসের পরিবর্তে আমরা জাস্ট প্লাস করব, আর তো পরিবর্তন নেই, তাই না? আচ্ছা, এবার সমাধানটা কি হচ্ছে, স্যার 5 স্কোয়ার আছে, তার মানে 25, বাইরে 3, তো 25 3 75k² দিলাম, মাইনাস 5k² যেমনি আছে, একই গল্প। তাহলে 75k² শুধু যোগ হচ্ছে 5k² হবে। চলো বিয়োগ করে ফেলো দেখি, 75 থেকে 5, তাহলে স্যার 70k², আর এটা হয়ে যাবে 80k²। k²টা বাদ গেল, শূন্য বাদ গেলে, তাহলে আনসার তোমার এটা 7/8। বোঝা যাচ্ছে? ওকে, তো চলো আমরা এর পরের দাগ, এরপরে যেটা আছে তোমাদের 5-এর দাগ দেখাচ্ছে। 5-এর দাগ আমরা একটু সমাধান করব। জ্যামিতি থেকে প্রশ্ন দেওয়া আছে, দেখা যাক কি দেওয়া আছে। প্রশ্ন, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তার এবি সমান সমান এসি, দুটো বাহু সমান প্রশ্ন মতে, আর এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বাবু রিপিটেড প্রশ্ন, যারা পূর্বের সেটগুলো দেখেছো এই আমার চ্যানেলে, তাহলে নিশ্চয়ই তারা বুঝে নিয়েছো, স্যার এটা তো করিয়ে দিয়েছেন আগে। ওকে, যারা দেখোনি দেখে নাও। বিডি সমান সমান 4 সেমি, আর সিডির দৈর্ঘ্য বের করতে হবে। যদি প্রয়োজন হয় যে পূর্বের সেটগুলো, তাহলে দেখো মাধ্যমিক এই চ্যানেলে যাবে, চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখবে মাধ্যমিক 2026 বলে একটা প্লেলিস্ট তুমি পেয়ে যাবে। ওখানে পরপর এবিটিএ 2026 মাধ্যমিকের জন্য সবগুলো আমি আপলোড করেছি, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারো। তো দেখা যাক, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে ছিল এবি সমান সমান এসি, আর এবি বাহুকে ব্যাস করে বৃত্ত। তো একটা কাজ করি, আগে আমরা শুরুতে না বৃত্তটা এঁকে নিই, বৃত্তটা শুরুতে আগে এঁকে নিই, তাহলে আরও ভালো হবে। প্রশ্ন মতে এবিটাকে ব্যাস করে, ধরো এটা এবি, ব্যাস মানে কি কেন্দ্রবিন্দুগামী হবে, ও কেন্দ্র দিয়ে দিলাম। এবার ত্রিভুজ যেটা, যেখানে সেখানে বলা আছে এবি সমান এসি, এবি তো করলে ওর সমান করে আরেকটা বাহু তৈরি করো,
এইটা আর এই বাহুটা সমান হলো, এটা সি দিয়ে দাও। আচ্ছা, এটাকে কানেক্ট করো, চলো জুড়ে দিলাম আমরা। ত্রিভুজটা কমপ্লিট হলো। হাতে এঁকেছি তো, ছোট বড় কম বেশি আছে, ওটা একটু বুঝে নিও। তো এবি সমান সমান এসি। এবার এবি বাহুকে ব্যাস করে বৃত্ত তৈরি করেছি, আর বৃত্তটা নাকি, সরি ভুল বললাম, বিসি বাহুটা নাকি বৃত্তটিকে ছেদ করলো কোথায়, ডি বিন্দুতে। বিডি নাকি 4, এইটা 4। তো আমাদের ডেস্টিনেশান সিডি কত, সিডি কত, কী করে উদ্ধার করব আমি বলি একটু। অঙ্কন করবে একটু, তাহলে কাজটা চতুর্গুণ সোজা থাকবে। অঙ্কন করে নিও, চতুর্গুণ সোজা থাকবে। আমরা অঙ্কন করে নিলাম। কি করলাম বলো, জাস্ট এডি বাহুটাকে আমরা এক্ষেত্রে কানেক্ট করে দিয়েছি। এডি বাহুটাকে যেই জুড়ে দিলাম, এবার একটু বোঝো ভালো করেই যে এটা কিন্তু ব্যাস দেওয়া আছে, এটা একটা ব্যাস। আর তাহলে এই কোণটাকে আমরা কত বলছি, অ্যাকচুয়াল এই কোণটা হলো 90 ডিগ্রি, তাই না? কেন না, অর্ধবৃত্তস্থ কোণ তো, এই তো ব্যাস, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। সো এ বি ব্যাস হলে, এ বি ব্যাস হলে তাহলে আমরা কি বলছি, অ্যাঙ্গেল বি ডি এ সমান সমান 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, সমকোণ হয়। ওকে বাবু, এটা যদি 90 হয় এই কোণটাও তাহলে 90, দুটো মিলে তো 180 গো। তাহলে এটা হচ্ছে বাকি 90। তাহলে অ্যাঙ্গেল এ ডি সি সমান সমান অবশিষ্ট 90 হলো। আচ্ছা, আপাতত এবার দুটো ত্রিভুজের মধ্যে, দুটো ত্রিভুজ কোথায়, এই পারের ত্রিভুজ ওই পারের ত্রিভুজ, এদের মধ্যে কম্পেয়ার করি। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে যদি কম্পেয়ার করি আমরা, প্রথমত এটাও 90 এটাও 90, দুটো কোণ সমান হয়ে যাচ্ছে দেখো। তাহলে অ্যাঙ্গেল এ ডি বি সমান সমান অ্যাঙ্গেল এ ডি সি সমান সমান কত গো, 90 ডিগ্রি হলো, হলো। আচ্ছা, নেক্সট খেয়াল করো, এই বাহু সমান, এটা আমরা বলছি না, এটা আমাদের প্রশ্ন বলছে। এ বি সমান সমান এসি, এটা প্রদত্ত, প্রশ্নই দেওয়া ছিল, দেখে নাও প্রশ্নটা। আচ্ছা, আবার সমকোণ এইখানে তাদের বিপরীত বাহু, পর্যায়ক্রমে তাদের বিপরীত বাহু, তার মানে কি এটা, এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, তাই তো অতিভুজ পেয়ে গেলাম, শুরুতে সমকোণ পেয়ে গেলাম। খেয়াল করেছো এডি নাকি সাধারণ বাহু, এডি হচ্ছে উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে ত্রিভুজদ্বয়কে তো আমরা সর্বসম বলবো অবশ্যই। তাহলে আমরা বলবো ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি সর্বসম। কন্ডিশনটা কি, আর এইচের শর্ত, সমকোণ অতিভুজ বাহু শর্ত। এবার ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয়, অনুরূপ বাহুগুলো তো সমান সমান হবে, তার মানে বিডি আর সিডি সমান। অতএব আমরা বলবো বিডি সমান সমান সিডি। বিডি প্রশ্ন মতে 4, তাহলে সিডিও হবে 4 সেন্টিমিটার হলো। তো অতএব দিয়ে আবার একবার লিখে দিও যে সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার কত, 4 সেন্টিমিটার হয়ে যাচ্ছে আনসার। ওকে, ক্লিয়ার, গেলাম 6-এর দাগ। 6-এর দাগ দেখো কি দেওয়া আছে তোমাকে। 6-এর দাগ আমরা যেটা করব, যে এবিসি ত্রিভুজের ছবি এঁকে নিও। এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অ্যাঙ্গেল বিএসি এর মান বের করতে হবে। তুমি তো জানোই প্রশ্নটা, তুমি পিথাগোরাসের উপপাদ্য এই অধ্যায় থেকে তুমি করেছো অলরেডি। তাহলে একটা ত্রিভুজের প্রসঙ্গ এসছে, ছবি এঁকো, ছবি এঁকো। ছবি না আঁকলে জ্যামিতিক প্রবলেমগুলো ছবি এঁকে যত করবে মনে থাকবে, ভুল করবে না। তাহলে এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি একটা ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য, এই যে এবি দেখছি আমরা, এই এবি বাহুর দৈর্ঘ্য 2a-1 সেন্টিমিটার। এসি, এসি হচ্ছে এইটা 2√2a। আর এই যে বিসি দেখছি আমরা, বিসি হচ্ছে 2a+1 সেন্টিমিটার। বের করতে বলেছে অ্যাঙ্গেল বিএসি কত, বিএসি এই কোণটা, এই কোণটা বের করতে বলেছে। অ্যাকচুয়াল তুমি তো বুঝতেই পারছো যে এটা 90 ডিগ্রির কথাই আলোচনা হচ্ছে অ্যাকচুয়াল। তো পিথাগোরাস থিওরেমটাকে অ্যাপ্লাই করো। খেয়াল করো
যে এদের মধ্যে সর্বাপেক্ষা বৃহত্তম কিন্তু এইটা। কি করে বুঝবো স্যার এটাই সর্বাপেক্ষা বৃহত্তম? খেয়াল করো, 2a আছে, 2a আছে, এখানেও 2a আছে, 2a প্লাস 1, 2a মাইনাস 1, তার মানে তো কমে গেল, তো ওকে বাদ দাও। এখানে 2a কিন্তু রুটের ভেতরে আছে, তাহলে যখন এর মূল নির্ণয় করতে যাব এ তো আরও কমে যাবে, তার মানে এটাই কিন্তু বড়। তার মানে আমরা বলবো কি, প্রদত্ত বাহুগুলির মধ্যে 2a প্লাস 1 বৃহত্তম। তো ওটাকে আমরা অতিভুজ মনে মনে ভাবি, মনে মনে ভাবতে শুরু করছি, তবেই তো পিথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করা যায় না? তাহলে এটার হোল স্কোয়ার করবো একবার, বাকিটা 2a মাইনাস 1-এর হোল স্কোয়ার যোগ করি এটার হোল স্কোয়ার, হলো? এটাকে রেখে দাও, এটা দেখো এবার a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটাকে এবার যদি যাচাই করো, পাওয়ার ভাঙছি কিন্তু, হ্যাঁ, 2 স্কোয়ার 4 হবে, আর রুট আর স্কোয়ার দুটোই কিন্তু ক্যান্সেল হয়ে যায়, জানি আমরা, তাহলে এটা 2এই বসবে, এটা 2এই বসবে। তাহলে এটাকে করো, সমাধান করো, তাহলে স্যার এটা হচ্ছে 4a স্কোয়ার বিয়োগ 2 2 4a, 1 স্কোয়ার 1 হবে, আর এটা হচ্ছে গিয়ে তোমার যোগ 8a, তাহলে 4a স্কোয়ার, এই দেখো সদৃশ, হিসেব নিকেশ করে ফেলো, দেখো কত পাচ্ছ। এটাকে তুমি লিখবে প্লাস 4a, তাই না? প্লাস 1, খেয়াল করো এ তো নিজেই ফর্মুলা, আমি আর একটু ভেঙে নিচ্ছি। 4a স্কোয়ারকে 2 এর হোল স্কোয়ার লিখলে ভুল করছে কি না? 1 স্কোয়ার লিখি, তাহলে এখানে 2ab আসা উচিত, 2ab, খেয়াল করো এটা কিন্তু ফর্মুলা হয়ে গেল, a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, সো দ্যাট a প্লাস বি তার হোল স্কোয়ার হবে। খেয়াল করেছো, এটা দুটোই সমান হয়ে গেছে, তার মানে তো পিথাগোরাস থিওরেম, যে এটা স্কোয়ার করলাম এটা স্কোয়ার করলাম সেটা সমান হচ্ছে নাকি এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার। তাহলে আমরা একটু নিচেই করবে এটা, যেহেতু বিসি স্কোয়ার সেটা সমান হচ্ছে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ারের সঙ্গে, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। বলবে তুমি যে প্রদত্ত বাহুগুলি দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে, ভাষা লিখবে, যার অতিভুজ হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে বিসি, হলো? কেন না, এটাই তো বড় বাহু, তাহলে অতিভুজ হচ্ছে বিসি, আর অতিভুজের বিপরীত কোণটা কি হয়? আর সমকোণ হয়, অতএব ডি অ্যাঙ্গেল বিএসি সমান সমান 90 ডিগ্রি বলে লিখে দিবে। তবে যে ভাষাগুলো বললুম সেগুলো কিন্তু লিখবে, নতুবা নাম্বার কাটার উজ্জ্বল সম্ভাবনা। কাটবেন কিন্তু, যিনিই খাতা কাটুক উনি কিন্তু নাম্বার পানিশড করবেন, লিখবে ভাষা অবশ্যই। চলে এসো, আমরা পরের দাগে চলে আসি, অল্প আর একদম আমরা আমাদের দোরগোড়াতে পৌঁছে যাচ্ছি, ক্রমশ পরীক্ষারও দোরগোড়াতে পৌঁছে যাচ্ছি, এবং আজকের সেটের দোরগোড়ার দিকেও পৌঁছে যাচ্ছি। 8-এর দাগ, 8 তো, চলো, না 8 নয়, সরি 7-এর দাগ হবে, ছেড়ে যাচ্ছি একটা। 7-এর দাগ কি দেখাচ্ছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এবিসি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যাতে এ ও সিবি একটি সামান্তরিক হয়। অ্যাঙ্গেল এওসি এর মান বের করতে হবে। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকবো আগে আমরা, ফার্স্ট অফ অল আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকবো, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এবিসি তিনটে বিন্দু এমনভাবে অবস্থিত যাতে এ ও সিবি একটা সামান্তরিক হয়। তুমি না এই ও বিন্দু থাকবে সেরকম একটা সামান্তরিক আঁকো, এবং এমনভাবে তুমি সামান্তরিকটা আঁকবে যাতে করে শীর্ষবিন্দুগুলো কিন্তু সব পরিধিতেই থাকে, হলো? খেয়াল করো, এ ও বি সি, এ ও বি সি, এ ও সিবি, সরি গো, মারাত্মক গণ্ডগোল হলো, সিবি,
এ ও সি বি এটা একটা বৃত্তস্থ সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক আঁকতে গিয়েই দেখো এ বি সি বিন্দু তিনটি পরিধিতে পড়ে গেছে। আমাকে ফিনিশ করতে হবে অ্যাঙ্গেল এ ও সি কত। এ ও সি এই যে কোণটা, এই কোণটা বের করতে হবে। এখানেও বলবো অঙ্কন করো, অঙ্কন করলেই ফ্যাটাফ্যাট আনসার পাবে। অঙ্কন করলাম, এটা ভালো করে বুঝে নিও একটু কি করব আমরা। তুমি খেয়াল করো, তুমি এই বৃত্তের আপাতত তুমি তিনটে ব্যাসার্ধ লক্ষ্য করছো। দেখো, এক হলো ওবি রেড লাইন, দুই হলো ওসি এটা, অ্যান্ড তিন হলো ওএ। সমান হবে না? কেননা এরা তো একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে লিখবে তুমি যে ব্র্যাকেটে লিখবে এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, তাই জন্য আমরা লিখলুম। হলো, দিয়ে দিয়েছি। নেক্সট বের করতে হবে, ভুললে চলবে না, বের করতে হবে এই কোণটা। আচ্ছা, আবার এটা একটা সামান্তরিক, এ ও সি বি একটি সামান্তরিক, এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে তার বিপরীত বাহুগুলো নিশ্চিত সমান হবে। চলো, তাহলে আমরা লিখব ও সি সমান সমান এবি হবে, অ্যান্ড এও সমান সমান এও সমান সমান বিসি হবে। এইবার গণ্ডগোলটা ভালো করে বুঝবে। তুমি শুরুতে বলে গেছো স্যার ওসির সঙ্গে এই তিনটে সমান, এখন তুমি বলছো ওসির সঙ্গে এবি সমান। ভালো করে বোঝো, ওসির সঙ্গে তুমি বলে গেছো এটা সমান এটা সমান, এখন তুমি বলছো এই একই একই ওসির সঙ্গে এবি সমান। তার মানে আপাতত আমরা বলতে পারি যে এটা 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 তৎসহ এটা সমান, হ্যাঁ কি না? ওকে, আবার তুমি বলছো এ ওর সঙ্গে বিসি সমান, এ ও এইটার সঙ্গে বিসি সমান। আমি আবার একবার বলি যদি তোমার বুঝতে এই স্টেপটা কোনো ডাউট থাকে। শুরুতে বলে গেছো এটা 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 সমান, পারফেক্ট। ওকে, এখন বলছো তুমি এটা সমান এটা, হলো। শুরুতে কিন্তু বলছিলে এটা 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 তিনজনই সমান, এখন তুমি বলছো এটা সমান এটা, আবার বলছো এটা সমান এটা। আলটিমেট গল্প দাঁড়াচ্ছে এই পাঁচটে সদস্য যারা বেটা উপস্থিত আছে এক্ষেত্রে, এটা 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 সবগুলোই সমান হবে। তো আমরা অতএব দিয়ে বলে দিই ও এ সমান সমান ও সি সমান সমান ও বি সমান সমান এ বি সমান সমান বিসি সমান। সবগুলোই পারফেক্ট না? বুঝতে ডাউট লাগছে? হলো, চলো। আচ্ছা, আপাতত আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে একটুখানি কথা বলে নিই। দুটো ত্রিভুজেরই এইটা 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 সমান, এইটা 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 সমান, তার মানে ত্রিভুজদ্বয় সমবাহু হবে। ত্রিভুজদ্বয়ের প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তুমি জানো, তাহলে অতএব দিয়ে বলে দাও, বা সুতরাং বলো, সুতরাং ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও বিসি সমবাহু, বা আরও বললে ভালো হয় প্রত্যেকেই সমবাহু ত্রিভুজ, প্রত্যেকেই সমবাহু ত্রিভুজ। আচ্ছা বাবু, সমবাহু ত্রিভুজের সব কোণগুলোর ভ্যালু কত গো? বলো। 60 ডিগ্রি করে হয়, তাই না? কত করে? 60 ডিগ্রি। কত করে? 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজের। তাহলে এটাও 60, আবার এটাও 60। তাহলে বাবু এটা 60 এটা 60, মানে হচ্ছে অ্যাঙ্গেল এওসি সমান সমান 60 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, সো 120 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। পারফেক্ট। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি 8-এর দাগ আসছি। বোঝা যাচ্ছে? চলো 8-এর দাগ, আমরা 8-এর দাগে আসবো। কি ছিল? একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক ও ওপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। আচ্ছা, একটু ছবিতে দেখো, একটু কোনো একটা ঘনবস্তুর প্রসঙ্গ এলো, যেই ঘনবস্তুর নিচের অংশ কিনা অর্ধগোলক, নিম্নাংশ একটা অর্ধগোলক আছে, নিম্নাংশটা এইভাবে এটা একটা অর্ধগোলক করে দিলাম, এটা কেন্দ্রবিন্দু এই বৃত্তের, হলো। আর ওপরের অংশ বলেছে কিনা
খুঁজে পাচ্ছি না, 1 মিনিট। ওপরের অংশ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আকারের, তাহলে এর সঙ্গেই একটা শঙ্কুকে কানেক্ট করো। হলো, এটা হচ্ছে শঙ্কুটার তাহলে ভূমির ব্যাসার্ধ, লজিক্যালি এইটা হচ্ছে উচ্চতা। হলো, শঙ্কুটার উচ্চতা। হলো, ছবিটা মোটামুটি এই। এবার গল্পটা কি দাঁড়াচ্ছে, এবার যেটা বলছে যে যদি, এবার যে গল্পটা দাঁড়াচ্ছে যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে বের করতে বলছে। দুটি অংশের, ভালো করে এই জায়গাটা দেখবে, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, এবার প্রশ্ন থাকবে স্যার কোন তল, ভালো করে বোঝো, দুটি অংশের তল বলতে কোন তল, এই তলটা কি আমরা দেখতে পাচ্ছি না, এ তো ঢাকা পড়ে গেছে। হলো, তাহলে দুটো অংশের তল বলতে স্যার গোলকের বক্রতল যেটা হয় বলো 2πr²। পারফেক্ট স্যার, দেখতে পাচ্ছি এইটার বক্রতল, বক্রতল কিন্তু হ্যাঁ πrl, প্রশ্নানুসারে এই দুটোই কিন্তু সমান, এই দুটোই কী হবে, এই দুটোই পরস্পর সমান, প্রশ্নে যা বলেছে। এবার ফিনিশ যেটা করতে হবে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতার অনুপাত, ব্যাসার্ধ যদি আমরা আর ধরি আর শঙ্কুর উচ্চতা যদি আমরা এইচ ধরি, সেই অনুপাতটা আমরা বের করব। আমাদের ডেস্টিনেশন কিন্তু এটা। খুব সুন্দর একটা প্রশ্ন, তবে তুমি টেক্সটেই পেয়ে যাবে প্রশ্নটা, তাই তো? এটা ঘনবস্তু সংক্রান্ত যে সমস্যা ওই অধ্যায় থেকে তুমি এটা পেয়ে যাবে, 19 নম্বর অধ্যায়, বইয়েরই প্রশ্ন এটা দিয়েছে। যদি বুঝতে অসুবিধা থাকে আরেকবার দেখে নাও। তবে প্রথমে আমরা একটু লেখালেখি করব। কি করব? বলবো উভয় ঘনবস্তুর ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে r একক, শঙ্কুটির উচ্চতা হচ্ছে h একক এবং তির্যক উচ্চতা হচ্ছে l একক। বলে আগে ওটা লিখে নাও, আমি আর লিখছি না। প্রশ্ন মতে দুটো অংশের, দুটো ঘনবস্তুর যে তলগুলো আছে তাদের ক্ষেত্রফল সমান, আমি একদম করে দিচ্ছি দুটোকে সমান করে, πrl সমান সমান 2πr²। করলুম? পারফেক্ট। চলো এখান থেকে পাই বাদ দাও, পাই বাদ দাও, একটা করে আর বাদ দাও, তাহলে বেঁচে যাচ্ছে এদিকে এল সমান সমান এদিকে 2 আর একটা আর। হলো, ডেস্টিনেশান দেখেছো কি, ওখানে এলের কোনো ভূমিকাই নেই, তাহলে এলটাকে ভ্যানিশ করো। এল মানে তির্যক উচ্চতা তুমি জানোই, এল সমান হবে √r² যোগ h²। হলো, 2 আর থাক, বোথ সাইডকে বর্গ করে দাও। এখন বোথ সাইডকে যদি বর্গ করি আমরা তাহলে লিখব √r² যোগ h² তার হোল স্কোয়ার সমান সমান আসবে 2r এর হোল স্কোয়ার হবে, রুট স্কোয়ার একই সঙ্গে থাকলে ক্যান্সেল, তুমি জানোই এটা, সমান সমান হচ্ছে 4r² দিলাম। তাহলে এবার আমরা কি করব, প্রশ্ন মতে আর এই যে আর অনুপাত এইচ, আর অনুপাত এইচ, তাহলে ওই ডেস্টিনেশানে পৌঁছাবো আমরা, সমান সমান হচ্ছে -h², তাহলে হচ্ছে -3r² সমান সমান হচ্ছে -h², মাইনাস বাদ দাও, তাহলে r²/h², বাবু এক ছিল একটা নিশ্চয়ই, তাহলে 1/3, তাহলে r/h এর হোল স্কোয়ার সমান সমান 1/3 দিলাম। পারফেক্ট, চলে এসো আরেকটু, তাহলে r/h সমান সমান রুট করে দাও 1/3, √1 ভ্যালু হচ্ছে 1 আর এটা √3 থেকেই যায়, সো r/h সমান সমান 1/√3। বোঝা কি যায় গো? দেখে নাও, যদি অসুবিধা থাকে একটু স্টপ করে করে দেখে নিও, পজ করে করে দেখে নিও। চলে এসো, আসতে থাকো পরের জায়গা। পরের জায়গা কি দেখছো? নাম্বার 9, নেক্সট। আর যদি কেউ নতুন অতিথি থেকে থাকো চ্যানেলে, তাহলে ইনফরমেশানগুলো পাওয়ার জন্য, এই রকম সমাধানগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। হলো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক তো করতেই পারো তুমি। চলে এসো, প্রশ্ন নেক্সট, পরেরটা আমরা দেখব। একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যায় তার ব্যাসার্ধ হচ্ছে 2√3 সেন্টিমিটার। তো ঘনকটির আয়তন কত? এটা কোনো প্রশ্ন হল? এ তো একদম
একটা বাচ্চাদের প্রশ্ন হয়ে গেছে। কোনো একটা ঘনক, মনে মনে একটা ঘনক কল্পনা করে নাও। ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যায়। আচ্ছা, ঘনকের আমি একটা জাস্ট তল দিয়ে বোঝাচ্ছি। একটা তল কি হবে স্যার? বর্গাকার হবে। তার মধ্যে একটা গোলক, গোলক না দেখিয়ে আমি একটা বৃত্ত দিয়েই বোঝাই। এই সর্ববৃহৎ যেটা রাখা যাবে সেটা কি হবে? এই রকম স্পর্শ করে থাকবে, তাই তো? টাচ করে থাকবে নিশ্চয়ই। এইবার ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ 2√3। তো ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তন বের করতে গেলে কি করব বাবু? ব্যাসার্ধ যদি হয়ে থাকে 2√3, তাহলে আমরা নিশ্চয়ই ব্যাস বের করতে পারবো। ভালো করে বোঝো, গোলকের ব্যাস লিখতে পারবো। ব্যাস কত আসবে গো? 2√3 ইন্টু 2 সেন্টিমিটার, তাহলে 2×4 √3 সেন্টিমিটার হবে। বাবু, যেটা হলো গোলকের ব্যাস সেটা তো ঘনকের বাহু, হ্যাঁ কি না বলো? ঘনকের বাহু। তাহলে আমরা লিখব ঘনকের বাহু, ঘনকের বাহু সমান সমান ওইটা 4√3 সেন্টিমিটার হবে। দিলাম। তো ওই ঘনকের কি বের করতে দেওয়া ছিল গো? আয়তন। তাহলে আমরা লিখব ঘনকের আয়তন। ঘনকের আয়তন, ঘনকের আয়তন কি ছিল? বাহুর কিউব, এত ঘন সেন্টিমিটার। পারফেক্ট। চলো, 4-এর কিউব হিসেব, সরি কিউব দিলাম না তো। 4-এর কিউব কত হয়? 4×4 = 16, 4-এ 64। √3-এর কিউব, √3 গুণ √3 গুণ √3 মানে 3√3 হবে। চলো তাহলে এটাকে গুণ করে দাও। তো 3×4 = 12, 2 1 থাকে, 3×6 = 18, 1 19, √3 যেমনি ছিল ঘন সেন্টিমিটার। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের আনসার। 192 √3 ঘন সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের আনসার হবে। চলে এসো, চলে এসো পরেরটা। আমরা 10-এর দাগ দেখব ত্রিকোণমিতি থেকে। তো tan 4θ ইন্টু tan 6θ = 1। 6θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত? এটাও কোনো প্রশ্ন হলো নাকি? একদম সহজ একটা গল্প, ভালো করেই দেখো, তুমিও পারবে, তুমি তো জানোই। আর একটু যদি না জেনে থাকো ভালো করেই জেনে নাও। দেওয়া আছে তোমাকে tan 4θ ইন্টু tan 6θ = কত গো? 1। 6θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলো। 6θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে তুমি কি বের করবে? এখান থেকে থিটার মান বের করবে। একটা কাজ করতে পারো তুমি, একটা কাজ করতে পারো, যে কোনো একটা সদস্যকে ওদিকে কান ধরে টেনে নিয়ে যাও। ধরো আমি tan 4θটাকেই নিয়ে যাচ্ছি, তাহলে 6θ থাকলো। এক্ষেত্রে যাকে খুশি নিয়ে যাও সবই হবে। তাহলে 1/tan 4θ। আচ্ছা, 1/tan মানে স্যার এর তো কট হয় নাকি গো? তাহলে cot 4θ থাকলো। এটা ধনাত্মক সূক্ষ্মকোণ ছিল। আচ্ছা, যেটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলা থাকবে, যদি প্রশ্নে এরকম কিছু মেনশান করে, এটাই ধনাত্মক সূক্ষ্মকোণ তো প্রশ্ন মতে, তাহলে এটাকে মনে মনে আমরা থিটা ভেবে নিই। যাই থাক, এটাকে আমরা মনে মনে থিটাই ভেবে নিই। পূরক কোণের দৃষ্টিভঙ্গিতে ভাবতে শুরু করো। ট্যান থিটা কি হয় না? cot 90° মাইনাস থিটা হয়। এটা সমান সমান এদিকটাতে cot 4θ থাকলো। বোথ সাইড থেকে কটটাকে বাদ দিয়ে দাও, তাহলে হলো গিয়ে 90° মাইনাস 6θ সমান সমান হচ্ছে গিয়ে 4θ। কারেক্ট। চলো তাহলে তোমার হচ্ছে -6θ মাইনাস 4θ সমান সমান -90° হবে। চলো, তো এখান থেকে -10θ সমান সমান -90°। কারেক্ট। চলো মাইনাসটাকে বাদ দিয়ে দাও, মাইনাসটাকে বাদ দাও, তাহলে থিটা সমান সমান হচ্ছে 90°/10, মানে কত হচ্ছে গো? থিটা হচ্ছে গিয়ে 9° তোমার এই প্রশ্নের আনসার হবে। চলে এসো নাম্বার 11। নাম্বার 11য় যাব এবার। নেক্সট 4-এর দাগের 11 যাব আমরা। সমাধান করছি 238 পেজ। তাহলে 11 কি দেখছি আমরা? দেখো একদম শেষের পথে দেওয়া আছে তোমাকে
যে আর কস থিটা হচ্ছে 2√3, আর সাইন থিটা হচ্ছে 2। তো এখান থেকে বের করব তাহলে আর এবং থিটা, মনে হয় বইয়েরই প্রশ্ন তো, আর এবং থিটা উভয়ের মান। চলো একদম সোজা একটা গল্প সমাধান করেই ফেলি। দেওয়া আছে তোমাকে, কি দেওয়া আছে? দেওয়া আছে তোমাকে আর কস থিটা সমান হচ্ছে 2√3। আর কি দেওয়া আছে? আর সাইন থিটা সমান সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা বের করতে কি যাচ্ছি? যে আর এবং থিটা এদের মানগুলো বের করতে যাচ্ছি। চলো বের করেই নিই। তাহলে আমরা এখান থেকে এই জাতীয় কাজগুলোকে সমাধান করতে পারি কেমন করে? না, একটা কাজ করবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একদম ফ্রেশ করে বের করবে। মানে বলতে চাইছি কস থিটা এবং সাইন থিটাকে পরিষ্কার করে বের করে নাও, যেন না ওর সঙ্গে কোনো সহগ থাকে। তাহলে 8টা ভাগ হলো, স্বাভাবিক। আর এই জায়গা থেকে আমরা সাইন থিটা সমান লিখব 2/r লিখব। ওকে, আর এটা, হ্যাঁ। আচ্ছা, এবার কি করব আমরা? স্যার এখানে সাইন পেলাম, কস পেলাম, এদের দিয়ে অভেদ আছে আমরা জানি। তাহলে লেখো, আমরা জানি, কি জানি না, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সমান সমান 1। জানি এটা, আমরা লিখেই দিলাম। সাইন দেখো 2/r হোল স্কোয়ার যেমনি ছিল, কস 2√3/r ছিল, তার হোল স্কোয়ার দিলাম, 1 দিয়ে দিলাম, হলো। চলো পাওয়ার ভাঙো, তাহলে 4/r স্কোয়ার, 2 স্কোয়ার 4 হয়, √3 স্কোয়ার 3 হয়, তো 4 3 12 হয়। পারফেক্ট। r স্কোয়ার সমান সমান 1 হবে। তাহলে এখান থেকে আর স্কোয়ার তোমার যদি লসাগু হয়, 4 যোগ 12 হচ্ছে স্যার 16 সমান সমান 1। ক্রস করো, আর স্কোয়ার সমান সমান 16 মানে হচ্ছে স্যার 4 স্কোয়ার, পাওয়ার যদি বাদ চলে যায় আর সমান সমান 4। একটা আনসার পেয়ে গেছি, আর হচ্ছে গিয়ে 4। পছন্দসই একটা আরেকটা বের করতে হবে, তো পছন্দসই একটা ইকুয়েশানে মান পুট করো। সেটা এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমার খুশি। আমি এটাই করছি, হ্যাঁ, সাইন থিটা ওটাই করে দিচ্ছি। এবং এবং সাইন থিটা সমান হচ্ছে 2/r। তাহলে সাইন থিটা সমান 2/r হচ্ছে 4, কাটাকুটি করো, 2 1 2 2 মানে হচ্ছে হাফ। মনে পড়ছে আদর্শ কোণ? সাইনের কোনো একটা ভ্যালু কিন্তু হাফ ছিল, মনে করো, লিখতে লিখতে মনে করো। কত হয়? সাইন 30। তাহলে বোথ সাইড থেকে যদি সাইনকে বাদ দাও, থিটা সমান সমান কত হলো গো? 30 ডিগ্রি। তাহলে দুটো আনসারই তুমি পেলে, হবে। ওকে, চলো আর একটা মাত্র বাকি এই পেজের, একদম দোরগোড়ায় আমরা। এবার এ তো আগের দিনই করেছি আমরা, জাস্ট আগের দিনই করেছি এক্স বারের মান নির্ণয়। আমি আর করছি না বাবু, যদি অসুবিধা থাকে আগের সেটটাতে গিয়ে দেখে নিও, ওখানে করে দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। আর ভালো লাগলে যেমন বলা থাকে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, সামনে পরীক্ষা, পড়াশোনাটাও করো। তো চলো এই পর্যন্ত রাখলাম।